জাভেদ রাসিন, তার আগে একটু সংবিধান নিয়ে কথা বলি। আপনারা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আবারও এবার উচ্চারিত, আমরা বলিনি, এটা বিএনপি নেত্রী বলেছিলেন, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা। এখন আপনারা বলছেন আবার নতুন করে সংবিধান, এখনকার বাস্তবতায় এখনকার কথা যেহেতু আমরা আলোচনা করছি, তো আপনারা বলছেন সংবিধান ফেলে দেওয়ার কথা, নতুন সংবিধানের কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সংবিধান সংস্কার কমিশন হলো এবং সেখানে সবগুলো দল আপনারা সহজে গেলেন, আলোচনা করলেন, এটা আপনারা কেন করলেন? তাহলে এটা শুরুতেই তো আপনারা বলে দিতে পারতেন যে আমরা সংবিধান সংস্কার চাই না। তা দেখুন, সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান এটি আমাদের রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক লড়াই। আমরা যদি বলি, আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহে আমরা দেখেছি রাষ্ট্র একের পর এক ফেল করেছে। বিভিন্ন ঘটনা প্রবাহে রাষ্ট্র কিন্তু গণতান্ত্রিক যে অগ্রযাত্রায় যাওয়ার কথা ছিল সেটি যায়নি, বারবার সেটি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের মোড়কে ফেসিবাদ এসেছে, মার্শাল ল এসেছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে। এবং রাষ্ট্র যে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের দিকে যাওয়ার কথা ছিল, যে মূলনীতিতে আমাদের মহান স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, সেই মূলনীতিও কিন্তু আমাদের সংবিধানে স্থান পায়নি। সেদিক থেকে আমরা মনে করি যে রাষ্ট্র এতবার ফেল করেছে স্বাধীনতার পর এই 53 বছরে, যে আমাদের একটি নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিকের ধারণা যেটি আমরা বলছি, কিংবা নতুন সংবিধানের কথা বলছি, যে এটি ফেল করেছে। আমরা নতুন করে শুরু করতে চাই, নতুন করে একটি সিস্টেম ডেভেলপ করতে চাই। এই কারণে আমরা নতুন করে সংবিধান লেখার কথা বলেছি। এর মানে এই না যে আমরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছি, আমরা পুরাতন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি না। যেহেতু রাষ্ট্র বারবার এই সাংবিধানিক কাঠামোতে বারবার ফেল করেছে, আমরা চেয়েছি এটার কি কি সমস্যা আছে, কি এটার ভুল আছে, বা কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করার জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা নতুন করে লিখতে পারি কিনা, সেই জায়গাটায় আমাদের। যেমন রতন যে উদাহরণটা দিলেন, আমরা যেমনটা জানি যে ফ্রান্সের কথা যিনি বললেন, যে বারবার ফ্রান্সে অনেকগুলো রিপাবলিক হয়েছে, অনেকগুলো 5বার রিপাবলিক ওখানে। এখন নতুন রিপাবলিকের ধারণা কখন আসে? আগেরটা ফেল করলেই আসে, রাইট? মানে তাহলে এখন সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলেই যে এটাই সফল হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নাই আসলে। সেটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে, সেটা জনগণ কিভাবে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, রিপাবলিকটা কিভাবে কায়েম হচ্ছে সেটার কথা ডিপেন্ড করে। কারণ ফ্রান্সে তো রিপাবলিকটা একটা কেওয়াটিক সিচুয়েশনের মধ্যে ছিল অনেক বছর, যেই কেওয়াটিক সিচুয়েশন আমাদের এখানে অতটা প্রবলভাবে নাই। আর আপনি যেটা বলছিলেন যে আমরা তাহলে ঐকমত্য কমিশনে কেন যাচ্ছি, আমরা যদি নতুন সংবিধানের কথা বলি, আমরা নতুন সংবিধানের কথা বলছি, সেটা আমাদের রাজনৈতিক লড়াই, আমরা যেটা বলছি প্রথম থেকেই। কিন্তু একই সাথে আমরা আবার বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের যে বিদ্যমান সাংবিধানিক কাঠামো আছে, ঐকমত্যের স্বার্থে আমরা আমাদের অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে এসে আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে যদি সংবিধানটা সংস্কার করে বর্তমান সংবিধানটাকে যদি একটা ইমপ্রুভমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটারও আমরা পক্ষে আছি। সেটা যদি হয় তাহলে তো ভালো, তাহলে হয়তো আমাদের ওই দাবিতে যাওয়ার দরকার পড়বে না যদি এটা কাজ করে। তো সেই জন্যই আমরা ঐকমত্যের স্বার্থে সকল দলগুলোর সাথে সংবিধান সংস্কারে আমরা দেখছি যে অনেক জায়গাতেই দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। না, ঐকমত্যে পৌঁছেছে এই কথাটি যেমন সত্য, আবার ঐকমত্যে পৌঁছেনি এই কথাটিও সত্য। একই সাথে বিএনপি অনেকগুলো জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, যে জায়গাগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে আমরা জানি না। যে জিনিসগুলো নতুন করে যদি সংবিধান, একটা গণপরিষদের কথা আপনি বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন, ধরা যাক একটা নতুন সংবিধান হলো, তাহলে যে জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এই জায়গাগুলোর বাইরে আপনারা আর কি চাইবেন সেই সংবিধানে? না, দেখুন, গণপরিষদের ধারণাটা তো আসলে শুধু একটা সংবিধান করার তা না। আমরা যদি আমাদের গণপরিষদটা দেখি, গণপরিষদ বিতর্কের জায়গাটা দেখি, গণপরিষদ হলে আমি ছোট্ট করে যদি বলি, আমাদের যে ঐকমত্য কমিশনে ধরেন মূলনীতি, রাষ্ট্রের মূলনীতি নিয়ে কথা হচ্ছিল, এখানে দুইটা স্পষ্টত ভাগ দেখা গিয়েছে। বামপন্থী দলগুলো তারা ওয়াকআউট করেছে, তারা বৈঠক বর্জন করেছে। গণপরিষদে এই আলোচনাগুলো আরো বিস্তৃত হয়। হ্যাঁ, এটা আসলে এক মাসের আলোচনায় একটা সংবিধান নতুন করে সংস্কার বা লেখার জায়গাটায় যাওয়া যায় না। সেটার জন্য আমাদের এই সংবিধান কিন্তু একটা লম্বা সময় বিতর্কের পরে কিন্তু আমরা পেয়েছি। ঠিক একইভাবে এই জন্য আমরা বলছিলাম গণপরিষদ হলে সবচেয়ে ভালো হতো। সকল মত, আরেকটি জিনিস একটু বলে রাখি, সংবিধান যেটা ঐকমত্য কমিশন, সেটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, কিন্তু রাজনৈতিক দলের বাইরেও তো আরো অনেক জনগোষ্ঠী আছে, আমাদের যে জনগণ আছে তাদের চাওয়া পাওয়ার ব্যাপার আছে, সিভিল সোসাইটি আছে, বা বিভিন্ন আপনার শ্রমিকরা আছে, মেহনতি মানুষরা আছে, তাদের কথা তো এখানে প্রতিফলিত হচ্ছে না। সেজন্যই আমরা মনে করেছি গণপরিষদ হলে বিভিন্ন শ্রেণী পেশার মতের মানুষের প্রতিফলন। গণপরিষদ হলে তো নির্বাচিত প্রতিনিধিরাই সেই গণপরিষদে থাকতেন, এবং অতীতেও আমরা গণপরিষদে দেখেছি যে তখনও কিন্তু
সেই গণপরিষদ নিয়েও অনেক অভিযোগ ছিল। স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন তাদের কথা শোনা হয়নি, এবং সেখানে তো নোট অফ ডিসেন্ট বা আপনার 70 অনুচ্ছেদের জন্য কেউ কোনো ভিন্ন মতো সেখানে রাখতে পারেননি। মেজরিটি যাদের ছিল তাদের মতেই সেই সংবিধানটা হয়েছিল। তো এখন গণপরিষদ হলে আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি, একটা ব্যক্তিগত আশঙ্কা প্রকাশ করে রাখছি, যে এখন যতটুকু আমরা ছোট ছোট দলের মন্তব্য দেওয়ার সুযোগ দেখছি, আপনাদের মতো দল বা অন্যান্য আরো যে দলগুলো আছে তাদের যতটুকু গুরুত্ব এখানে দেখছি, এটি গণপরিষদ হলে সেই গুরুত্বটুকু আপনারা পেতেন কিনা আমার সেই সংশয় আছে। বেশি পাওয়া যেত, মানে আপনারা মনে করছেন যে মেজরিটি নিয়ে আপনারা মেজরিটির কথা না, না না না, গণপরিষদের মেজরিটির কথা না, হয়তো পাস হতো জিনিসটা, কিন্তু আমরা বলছি আরো যে আলোচনার জায়গাটা, যে আলোচনা আমরা এক মাসে করতে পারি না। আমাদের 23 দিন বৈঠক হয়েছে, 23 দিনে এক একটা বিষয়ের উপর আমরা সর্বোচ্চ 5-6 ঘন্টা, যদি 2 ঘন্টা করে ধরি, একটা বিষয়ের উপর হয়তো 3 দিন আলোচনা হয়েছে, সেখানে 6 ঘন্টা পেয়েছি। কিন্তু গণপরিষদে হয়তো সেটা আমার 10 দিন 20 দিন আমরা আরো আলোচনা করতে পারতাম। 300 জন মানুষ সেখানে কথা বলতো, এখানে কালেক্টিভ উইজডমের একটা জায়গা আসতো। এখানে যে নির্বাচিত হয়ে এসেছে সে তো কোনো না কোনো জনগণের প্রতিনিধিত্ব করে, সেই জনগণের একটা চাপ থাকতো তাদের উপর। কিন্তু মেজরিটির যে ব্যাপারটা আমরা দেখি সেটা রয়েই যেত।